আমি সেই জঙ্গলে যাবার জন্য ওনার কাছে পুরো ঠিকানা চাইলাম। আমার কথায় সেই তান্ত্রিক আমাকে পুরো ঠিকানাটা দিয়ে দিলেন। কোথায় গিয়ে নামতে হবে, কিভাবে সেখানে যেতে হবে। উনি আরও বললেন, শোনো, আমার যে গুরুতান্ত্রিক, ওনার নাম তারানাথ, তারানাথ তান্ত্রিক, কিন্তু খুবই শক্তিশালী একজন তান্ত্রিক। উনি যদি তোমাকে ওই পরীর হাত থেকে বাঁচাতে পারে বা উপায় না বলতে পারে, তাহলে সৃষ্টিকর্তা ছাড়া তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তোমার হাতে সময় কম, তুমি কাল সকালে সেই ঠিকানায় চলে যাও। ওনাকে গিয়ে আমার কথা বলবা যে আপনার শিষ্য পাঠিয়েছে। এদিকে আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে খবর পাঠিয়ে দেবো ওনার কাছে। তোমার চিন্তা করো না, যাও। আর হ্যাঁ, এই তাবিজটা তোমার সাথে রাখো। এটা তোমার কাছে থাকলে পরে তোমাকে স্পর্শ করতে পারবে না। ওই দূর থেকে তোমাকে ভয় দেখাতে পারবে, তোমার ওপর মায়া সৃষ্টি করতে পারবে, কিন্তু তোমাকে সরাসরি আক্রমণ করতে পারবে না। তোমাকে দেখে আমার মায়া হলো বলে এই তাবিজটা দিলাম। এতে ওই পরীর হাতে আমার মৃত্যুও হতে পারে। আমি মরে গেলে আমাকে মাফ করে দিও। আর হ্যাঁ, আমি এই জীবনে যত পাপ করেছি, যত কালো জাদু করেছি, সব কিছুর জন্য আল্লাহর কাছে তওবা করছি। আমি তান্ত্রিক হয়ে বলছি যে যারা কাউকে কালো জাদু করে তার শাস্তি ভয়াবহ হবে। কালো জাদু করা মানে আল্লাহর বিরুদ্ধে গিয়ে কাজ করা। তাই কালো জাদু থেকে সবাই দূরে থাকবো, নইলে নিজের বিপদ হবে। তোমরা এখন চলে যাও। তান্ত্রিকের কথায় জান্নাত ও আমি সেখান থেকে চলে আসলাম। বাহিরে এসে বন্ধু সুমনকে ফোন করে বললাম, সুমন, কালকে এক জায়গায় যেতে হবে, তুই কি যাবি আমার সাথে? আমার কথায় সুমন রাজি হলেন আমার সাথে যাওয়ার জন্য। এদিকে জান্নাত বললেন, নিশাত, আমিও যাব তোমার সাথে। ওর কথায় আমি বললাম, কেন, নতুন করে কালো জাদু করার প্ল্যান আছে নাকি? আমাকে অনেক কষ্ট দিয়েছো তুমি, তোমাকে আর বিশ্বাস করি না, বাড়িতে চলে যাও। আমার কথায় জান্নাত আমার হাতটা শক্ত করে ধরে কান্না ভরা চোখে বলল, তুমি জানো আমি আমি না জেনে তোমাকে ভুল বুঝে এমনটা করেছি। দয়া করে আমাকে মাফ করে দাও আর তোমার সাথে নিয়ে চলো। তোমার যেন কিছু না হয়, আমি তোমার পাশে থাকতে চাই। জান্নাতের কথায় মনটা একটু নরম হয়ে গেল। ওর কথায় আমি বললাম, ঠিক আছে, এখন বাড়িতে যাও, কাল সকালবেলা রেডি হয়ে চলে আসবা। বাড়িতে কিছু বললে বলবা ঘুরতে যাচ্ছি বা পিকনিকে যাচ্ছি। আমার কথায় রাজি হয়ে জান্নাত চলে গেলেন। এদিকে আমিও চলে গেলাম বাড়িতে যাওয়ার পর সেই রাতে খাবার সময় মা বাবাকে বললাম, মা বাবা, আমি কালকে একটু বন্ধুদের সাথে বাহিরে যাব, ফিরতে দু একদিন দেরি হতে পারে। আমার কথায় বাবা বললেন, তুই কি ভেবেছিস আমরা কিছু জানি না? কবিরাজ আমাদেরকেও বলেছে তোকে কালো জাদু করেছে জান্নাত নামে কেউ, যাকে ভালোবাসিস, সেই কালো জাদু করলো। বাবার কথার জবাব আমি বললাম, আসলে বাবাও আমাকে ভুল ভেবেছিল, একটা ভুল বোঝাবুঝির কারণে ও এটা করেছে, আমি ওকে মাফ করে দিয়েছি। আর বাবা, সত্যি কথা বলতে, যে তান্ত্রিক আমাকে কালো জাদু করেছে, উনি ওনার গুরুতান্ত্রিকের সাথে আমাকে দেখা করতে বলেছে। উনি নাকি পারবে আমার চিকিৎসা করতে। ওনার সাথে দেখা করতে যাব কাল সকালে। আমার কথায় বাবা বললেন, তাহলে আমিও যাই তোর সাথে, তুই একা যাবি কেন? না বাবা, আমি একা না, আমার সাথে সুমন যাবে। তোমার কষ্ট করে এত দূর যেতে হবে না, আমি আর সুমন গিয়ে শুনবো উনি কি বলে কি করে। কথাটা বলে খাবার শেষে আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু ফোন টিপাটিপি করে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর স্বপ্নে দেখলাম সেই ভয়ঙ্করভাবে বলছে, কোথাও গিয়ে লাভ হবে না, তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই বলে পরী ভয়ঙ্করভাবে একটা হাসি দিলেন। পরীর ভয়ঙ্কর হাসিতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে ঘড়ির দিকে তাকিয়ে বললাম, রাত আর বেশি নেই, কিছুক্ষণের মধ্যে সকাল হবে। এই ভেবে আর না ঘুমিয়ে বাকি রাতটুকু জেগে রইলাম। কিছুক্ষণ পর ফজরের আজান দেওয়ায় আমি উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। সকালবেলা আমি রেডি হয়ে নাস্তা করে মা বাবাকে বললাম, বাবা, আমি যাচ্ছি, দোয়া করো। কথাটা বলে আমি বাড়ি থেকে বাহিরে গিয়ে সুমন ও জান্নাতকে ফোন দিলাম। আমার ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যে ওরা রেডি হয়ে আমার কাছে আসায় আমরা আল্লাহর নাম দিয়ে নিয়ে রওনা করলাম তান্ত্রিকের দেওয়া ঠিকানায়। তান্ত্রিকের দেওয়া ঠিকানাটা অনেক দূরে। আমরা শুরুতে বাসে করে একটা জায়গায় গিয়ে নেমে গেলাম, বলতে পারেন জঙ্গলের শুরুতে। এখন এই জঙ্গলের অনেকটা পথে আমাদের হেঁটে যেতে হবে। আমরা তিনজনই জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলাম। গহীন জঙ্গলের পরিবেশটা অন্যরকম। আমরা হাঁটছি, সময়টা তখন বিকেল।
সন্ধ্যা হতে বেশি দেরি নেই। জঙ্গলটা কেমন অদ্ভুত লাগছে, গা ছমছম একটা পরিবেশ। বিভিন্ন রকমের পাখি ও কাঠবিড়ালির ডাকে পরিবেশটাই পাল্টে গেছে। আমরা হাঁটছি জঙ্গলের এমন গা ছমছম পরিবেশ দেখে জান্নাত ভয়ে আমার হাত ধরে হাঁটছে। আমরা হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে গেলাম একটা পাহাড়ের কাছে। তান্ত্রিকের দেয়া কথা মতো এই পাহাড়টির পরে আরেকটা পাহাড় আছে। ওইখানে বড় তান্ত্রিক একটা গুহায় থাকে। আমরা অনেক কষ্টে সেই পাহাড়টা বেরিয়ে পরের পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালাম। সেখানে যাবার পর আমরা এদিক সেদিক তাকাতে হঠাৎ একটা গাছের নিচে একজন তান্ত্রিককে দেখতে পেলাম। উনি চোখ বন্ধ করে আছে। ওনাকে দেখে আমরা ওনার কাছে যেতে উনি বলে উঠলেন, পরিষ্কার হতে হবে, পরিষ্কার। তোমার শরীরে পরিঘ্রাণ লেগে আছে। কথাটা বলে তান্ত্রিক চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, শোনোনি কি বললাম? তোমাকে পরিষ্কার হতে হবে। ওই যে সামনে একটা ছোট্ট পুকুরের মতো জায়গা দেখতে পাচ্ছ, যাও ওখানে গিয়ে নিজেকে পবিত্র করে আসো। ওখানে নেমে গোসল দাও। ওনার কথায় আমরা তিনজনই ওই পুকুরের মতো জায়গায় কিনারায় গিয়ে দাঁড়ালাম। সেখানে গিয়ে দেখলাম পুকুরের মতো জায়গায় পানিগুলো কেমন কালো কালো। এমন অদ্ভুত পানি তো আগে কখনো দেখিনি। এদিকে পেছন থেকে সেই তান্ত্রিক বলল, এখানে নেমে নিজেকে পবিত্র করো। ওনার কথায় আমি কোনো কথা না বাড়ি যেই না সেই পুকুরে নামতে যাব, তখনই পেছন থেকে একটা তান্ত্রিক এসে আমার হাতটা খপ করে ধরে বলল, এই কী করছো? এই বলে উনি আমার হাতটা ধরে সেখান থেকে টেনে একটু দূরে এসে বলল, এই কী করছো? জানো তুমি কত বড় ভুল করতে গিয়েছিলে? ওনার কথায় বেশ অবাক হলাম। আর ইনি কে? এনাকে তো চিনতে পারলাম না। একটু আগে যে এখানে অন্য একজন তান্ত্রিক ছিল, উনি কোথায়? আমি ওনাকে দেখে বললাম, আপনি কে? আর আমাকে এসব কি বলছেন? আমার কথা উনি বললেন, তোমরা যে তান্ত্রিকের কাছে আসছো, আমি সে। আমি তারানাথ তান্ত্রিক। আর তোমরা একটু আগে যাকে দেখেছো, সে ওই পরীটা যে তোমাকে মারতে চায়। ওই পরী তান্ত্রিকের রূপ ধরে এসে মায়াজাল সৃষ্টি করেছিল। তুমি যদি ওর কথা মতো ওই পুকুরের মতো জায়গায় গোসল করতে নামতে, তাহলে তুমি আর ফিরে আসতে না, ওখানেই মারা যেতে। পরী তোমাকে নিয়ে যেত। ওনার কথায় শ্বাস প্রশ্বাস বেড়ে গেল, শরীর কাঁপতে লাগলো। কত বড় ভুলটাই না করতে গিয়েছিলাম। আমি ভয়ে তোতলাতে তোতলাতে ওনাকে বললাম, আপনি সত্যি কি সেই তান্ত্রিক আমরা যার কাছে আসছি? আমার কথায় উনি বললেন, হ্যাঁ আমি সে। ভয় পেও না, এখন আর কোনো ভয় নেই, আসো আমার সাথে। এই বলে উনি হাঁটতে লাগলেন। আমরাও হাঁটতে লাগলাম ওনার পিছনে। উনি হাঁটতে হাঁটতে পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকলেন। ওনার পেছনে আবারও সেই গুহার মধ্যে ঢুকলাম। সেখানে যাবার পর দেখলাম গুহাতে অন্যরকম তান্ত্রিকের সাধনা করা জিনিসপত্র ও কিছু কঙ্কালের মাথার খুঁড়ি ছাড়া তেমন কিছু নেই। আমরা ওখানে যাবার পর তান্ত্রিক বলল, বসো। ওনার কথায় বসে পড়ায় উনি আমাকে বললেন, তোমাকে যে তান্ত্রিক আমার কাছে পাঠিয়েছে, সে জিনের মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছে। আমার ভালো শিষ্য, ওর অনুরোধে আমি তোমাদের সামনে গিয়ে দেখা করলাম, আমার কাছে নিয়ে আসলাম। আমি এখানে একা থাকি, জায়গাটা একটু অন্যরকম। তোমরা ভয় পেও না, আমার এখানে থাকা অবস্থায় তোমাদের কিছুই হবে না। এই বলে সেই তান্ত্রিক আমাকে বলল, তোমার অবস্থা তো ভালো না। সেই পরে এক প্রকার তোমার রক্তে মিশে গেছে। ওই আলিয়া পরি খুবই ভয়ঙ্কর। ওর নজরে যে একবার পরে সে আর বাঁচতে পারে না। আমি যদি তোমাদের সহজভাবে বুঝিয়ে বলি, তাহলে আলিয়া এমন একটা শক্তিশালী পরি, সমস্ত জিন পরি সব থেকে ক্ষমতাশালী 100 জন জিন পরিদের মধ্যে ও একজন। এই আলিয়ার মুখোমুখি হবার সাহস আমাদের কোনো তান্ত্রিক বা কবিরাজের নেই। এর জন্য জিনদের সাহায্য নিতে হবে। আর একটা মেয়েকে জিনদের দুনিয়ায় যেতে হবে, কিন্তু সেই জিন রাজ্যে কোনো ছেলে যেতে পারবে না, একটা যুবতী মেয়ে লাগবে। তান্ত্রিকের কথায় জান্নাত কিছু না ভেবে বলে দিল, আমি 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 কি যেতে পারবো? নিষাদকে সুস্থ করতে আমি সব করতে পারবো। বলেন, আমি কি যেতে পারবো? জান্নাতের কথায় তান্ত্রিক বললেন, হ্যাঁ তুমি পারবে। তোমাকে জিন রাজ্যে তাদের দুনিয়ায় গিয়ে একটা ফুল নিয়ে আসতে হবে। এই ফুলটা সাধারণ কোনো ফুল না। এই ফুলটা জিন রাজ্য কোথায় পাবা, কিভাবে সেখানে যাবা, আমি সব তোমাকে বলে দেব। তান্ত্রিকের কথায় জান্নাত বলল, আপনি বলেন, আমি আপনার কথা মতো জিন রাজ্যে যাব। জান্নাতের কথায় সেই তারানাথ তান্ত্রিক বলতে শুরু করলেন। তান্ত্রিক বললেন, শোনো, আজ রাত 12টার দিকে আমার এখানে একজন জিন আসবে কিছু সুস্বাদু মিষ্টি নিয়ে। এগুলো মানুষের বানানো মিষ্টি। ও এগুলো এনে আমাকে দেওয়ার পর চলে যাবে। ও চলে যাবার পর আরেকটা জিন আসবে আমার কাছে, ওর হাতে
আমার কাছে। ওর হাতে থাকবে একটা হারিকেন। সেই তোমাকে পথ দেখাবে। সেই জিনটা আশায় তুমি মিষ্টিগুলো সাথে নিয়ে ওর পিছন পিছন হাঁটতে থাকবা জঙ্গলের মধ্য দিয়ে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় গিয়ে ও দাঁড়ালে তুমিও দাঁড়িয়ে পড়বা। তুমি সেখানে দাঁড়ানোর পর একটু পর দেখবে একটা ঘোড়ার গাড়ি টকবক টকবক করে তোমার দিকে এগিয়ে আসছে। তুমি ওটা দেখে ভয় পেও না। সেই ঘোড়ার গাড়িটা তোমার কাছে এসে দাঁড়িয়ে পড়বে। গাড়িটা তোমার কাছে আসায় তুমি ওটাতে উঠে বসবা। তুমি ঘোড়ার গাড়িতে উঠে বসায় সেটা চলতে থাকবে জঙ্গলের মধ্য দিয়ে। এভাবে চলতে চলতে এক সময় তোমার ঘুম এসে যাবে। তোমার ঘুম আসার কিছুক্ষণ পর আবার তোমার ঘুম ভেঙে যাবে। তোমার ঘুম ভাঙতেই তুমি দেখতে পাবা খুব সুন্দর একটা জায়গা। এত সুন্দর জায়গা তুমি আগে কখনো দেখোনি। এই সুন্দর জায়গা দেখলেই তুমি বুঝতে পারবা এটা জিনদের রাজ্য। তুমি জিন রাজ্যে চলে গেছো। তুমি জিন রাজ্যে যাবার পর দেখবা সুন্দর সুন্দর ছোট্ট বড় অনেক প্রাসাদ। ওগুলো জিনদের থাকার জায়গা বলতে পারো, ওদের বাড়ি। তো এরকমই সুন্দর ও বড় একটা প্রাসাদের সামনে গিয়ে ঘোড়ার গাড়িটা থেমে যাবে। গাড়িটা থেমে যাওয়ার তুমি সেখানে নেমে পড়বা। সেখানে নেমে তুমি বড় প্রাসাদটার সামনে একটা সুন্দর বাগান দেখতে পাবা। সেই প্রাসাদে দেখবে একটা ছেলে জিন বসে আছে। ও অনেক সুন্দর কিন্তু সাদাসিধে। মানুষের মধ্যে যেমন অনেকে সাদাসিধে আছে পাগলের মতো, ও ওরকম ওই জিনটা। ওর নাম ফারিদ। সেই ফারিদ কিন্তু যেমন তেমন জিন না, ও জিন রাজ্যের জিন বাদশার ছেলে। ও সাদাসিধে পাগলের মতো বলে ওই বাগানে বেশিরভাগ সময় খেলা করে। সেখানে যাবার পর তুমি সেই ফারিদ জিনের কাছে গিয়েই ভদ্রভাবে একটা সালাম দিবা। ওকে সালাম দেওয়ার পর ওকে বলবা, ছোট বাদশাহ হুজুর, আপনার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। এই বলে তোমার সাথে করে নিয়ে যাওয়া মিষ্টিগুলো ওকে খেতে দিবা। ফারাদ জিন মিষ্টি অনেক পছন্দ করে। শুধু ফারিদ না, জিনেরাই মিষ্টি অনেক পছন্দ করে। যাই হোক, তুমি ফারিদকে মিষ্টি খেতে দিবা। সে যদি মিষ্টি খেয়ে প্রশংসা করে তাহলে তুমি ওকে বলবা, ছোট বাদশাহ হুজুর, আপনি কি আমার বন্ধু হবেন? তোমার কথা বা কাজে খুশি হয়ে ও যদি বন্ধুত্ব করে তাহলে তুমি সহজভাবে ওর সাথে খেলাধুলা করবা, কেননা ও সাদাসিধে বাচ্চাদের মতো খেলতে ভালোবাসে। এভাবে ওর সাথে বন্ধুত্ব হলে তুমি ওকে বলবা, ফারিদ চলো না, আমরা আকাশমণি পাহাড়ে যাই। আকাশমণি পাহাড় ওদের প্রাসাদের পেছনে। ওই আকাশমণি পাহাড়ে ওই ফুলটা পাবা, যে ফুলটার জন্য তুমি জিন রাজ্যে যাচ্ছ। কিন্তু সাধারণ কেউ সেই প্রাসাদে যেতে পারে না। মানুষ তো দূরের কথা, সাধারণ কোনো জিনও যেতে পারে না সেই পাহাড়ে, কারণ সেখানে অনেক পাহারাদার জিন থাকে। ফারিদ জিন তোমার সাথে সেখানে গেলে ওনাকে যাওয়ার অনুমতিও দেবে, কেননা ফারিদ জিন বাদশার ছেলে। তুমি ফারিদ জিনের সাথে সেই পাহাড়ে গেলে দেখবা সেখানে বিশেষ ধরনের একটা ফুল আছে। সেই ফুলটার কালার 7 রকম, মানে একই ফুলের গায়ে 7 রং। এই ফুলটা দেখার পর তুমি ফারিদকে বলবা তোমার ওই ফুল পছন্দ, তুমি একটা ফুল নিতে চাও। তোমার কথায় ফারিদ অনুমতি দিলে তুমি একটা ফুল ছিঁড়ে নিবা, কিন্তু খবরদার ফারিদের অনুমতি ছাড়া সেই ফুলে হাতও দিবা না। সেই ফুলটা নিয়ে তুমি ফারিদের কাছে বিদায় নিয়ে ওদের প্রাসাদের সামনে আসতে দেখবা সেই ঘোড়ার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। তুমি ফুলটা নিয়ে গাড়িতে উঠে বসবা, তাহলে সেই গাড়ি তোমাকে আবার আমার কাছে পৌঁছে দিবে। সেই ফুলটা যদি ভালোই আনতে পারো তাহলে তোমার বয়ফ্রেন্ড নিশাদকে বাঁচানো যাবে আলিয়া পরীর হাত থেকে। ওই ফুলটার ক্ষমতা এত যে সেই ফুলটা জমজম পানিতে চুবিয়েছি, সেই পানি কোনো জিন শরীরে ছিটিয়ে দিলে সে যত বড় শক্তিশালী জিন পরি হোক, সে মারা যাবে আর আহত হয়ে পড়বে। আলিয়া পরীকে সাহায্য করতে, নিশাদকে বাঁচাতে এটাই একমাত্র পথ। তান্ত্রিকের কথা ওনাকে বললাম, আচ্ছা আপনি এত কিছু জানেন কিভাবে? জিন রাজ্যের কোথায় কি জিন বাদশার ছেলের নাম কি? এত কিছু জানেন কিভাবে? আমার কথা জবাব উনি বললেন, আমি এগুলো আমার সাথে থাকা আমার অনুগত জিনদের মাধ্যমে জেনেছি। আমি বড় মাপের সাধক। আমার সাধনায় খুশি হয়ে অনেক শক্তিশালী জিনেরা আমার কাছে আসে। এছাড়া আমি কিছু কিছু জিনকে বন্দি করে তাদের দিয়েও কাজ করাই। এই যে আমি এই গুহায় থাকি, এখানে তো আমার খেতে হয়, আমাকে খাবার এনে দেয় জিনেরা। এসব পার্সোনাল কথা থাক, এখন রাত নেমে আসছে। জান্নাত তোমাকে যা যা বললাম সব শুনলা তো? তান্ত্রিকের কথায় জান্নাত একটু ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ সব শুনেছি, আমি পারবো ইনশাল্লাহ।
গহীন জঙ্গলে রাতের বেলা আমরা একটা পাহাড়ের গুহাতে বসে, জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র জীবজন্তুর ডাক, কেমন ভয়ানক একটা পরিবেশ। এভাবে সেখানে বেশ কিছুক্ষণ আমরা আমাদের পেছনে হঠাৎ কিছু খাবার দেখতে পেলাম, ফলমূল, মিষ্টি, এসব। এই খাবারগুলো কিন্তু ওখানে আগে ছিল না। মনে হয় ওনার সাথে থাকা জিন খাবারগুলো নিয়ে আসছে। সেই খাবারগুলো দেখে তান্ত্রিক বলল, নাও, খাবারগুলো খেয়ে নাও। তান্ত্রিকের কথায় আমরা কোনো কথা বাড়ালাম না, খাবারগুলো খেয়ে নিলাম। খাবার শেষে আমরা অপেক্ষা করতে লাগলাম। এভাবে কয়েক ঘন্টা অপেক্ষার পর একটা জিন আসলেন। সেই তান্ত্রিকের কাছে সেই জিনটা এসে তান্ত্রিকের হাতে কিছু মিষ্টি দিয়ে চলে গেলেন। সেই জিনটা চলে যাবার পর কিছুক্ষণ পর উঁচা লম্বা এক জিন আসলেন হাতে হারিকেন নিয়ে। সেই জিনটা আসার পর তান্ত্রিক জান্নাতকে মিষ্টিগুলো দিয়ে বলে, জান্নাত, ওনার সাথে যাও। আমার বলা কথাগুলো মনে আছে তো? জিন রাজ্যে যাবার পর কথা মতো সব কিছু নাও হতে পারে। নিজের উপস্থিত বুদ্ধি সেখানে খাটাবা। আর একটা কথা সবসময় মনে রাখবা, কারো অনুমতি ছাড়া কিছু করবে না। দৌড়াদৌড়ি, ছোটাছুটি এসব করবা না। তোমার মধ্যে সাহস আছে, আশা করি তুমি পারবা। যাও, ওর পিছন পিছন যাও। তান্ত্রিকের কথায় জান্নাত আমাকে জড়িয়ে ধরে বলল, নিশাত, আমাকে ক্ষমা করছো তো? জিন রাজ্যে যাচ্ছি, জানি না কি হবে, আমার জন্য দোয়া করো। ওর কথায় আমি বললাম, আমি তোমাকে অনেক আগে মাফ করেছি, কেননা তুমি না জেনে ভুল করেছো। তোমার জন্য দোয়া করি তুমি সফলভাবে ফিরে আসবা, ইনশাআল্লাহ। এদিকে বন্ধু সুমন বলল, জান্নাত, তোর জন্য দোয়া রইল। তান্ত্রিকের কথা মতো জিন রাজ্যে গিয়ে ভালোভাবে ফিরে আসবি। আমরা তোর জন্য অপেক্ষা করব। আমাদের কথায় জান্নাত মিষ্টিগুলো নিয়ে সেই জিনটার পিছু পিছু হাঁটতে লাগলেন। নিশিরাত জঙ্গলের মধ্য দিয়ে সেই জিনটার পিছু পিছু হাঁটছে জান্নাত। জান্নাত সেই জিনটার পিছন হাঁটার সময় আশপাশ থেকে নানা আওয়াজ শুনতে পাচ্ছিলেন। মনে হচ্ছে কেউ ফিসফিস করে ওর নাম ধরে ডাকছে, আবার কেউ বা কান্না করছে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে থাকা জিনটা দাঁড়িয়ে যায়। উনি দাঁড়িয়ে যাওয়ায় জান্নাতও দাঁড়িয়ে পড়ে সেখানে। জান্নাত সেখানে দাঁড়ানোর একটু পর দেখতে পায় অন্ধকারের মধ্যে থেকে একটা ঘোড়ার গাড়ি ওর দিকে টকবক করে এগিয়ে আসছে। একটু পর সেই ঘোড়ার গাড়িটা জান্নাতের সামনে এসে দাঁড়ালো। সেই জিনটা সামনে এসে দাঁড়ানোর পর জান্নাত বিসমিল্লাহ বলে ঘোড়ার গাড়িতে উঠে বসলেন। ঘোড়ার গাড়িতে উঠে বসায় সেই গাড়িটা চলতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ জান্নাতের ঘুম এসে যায়। আবার জান্নাত ঘুমিয়ে পড়েন। জান্নাত ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পর আবার ওর ঘুম ভেঙে যায়। ওর ঘুম ভাঙতেও দেখে খুব সুন্দর একটা জায়গা, একদম রূপকথার মতো। এত সুন্দর কি জায়গা হয়! খুব সুন্দর জায়গা দেখে জান্নাত বুঝতে পারে এটা জিন রাজ্যে। সে জিন রাজ্যে সুন্দর সুন্দর জায়গা ও প্রাসাদগুলো মুগ্ধ হয়ে দেখতে থাকে। এভাবে কিছুক্ষণের মধ্যে একটা বড় সুন্দর প্রাসাদের সামনে গিয়ে ঘোড়ার গাড়িটা থেমে যায়। গাড়িটা থেমে যাওয়ায় জান্নাত নেমে পড়ে। জান্নাত নামায় সেই গাড়িটা চলে যায়। জিন রাজ্য, আশেপাশে কোনো মানুষ নেই, এখানে সবাই জিন। তারানাথ তান্ত্রিকের কথা মতো জান্নাত সেই বড় প্রাসাদটার সামনে যেতে দেখলেন একটা সুন্দর বাগান, আর সেখানে বসে আছে ফারিদ জিন। ফারিদ খুবই সুন্দর দেখতে। ফারিদকে দেখে জান্নাত ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে গিয়ে একটা সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ছোট বাদশা হুজুর, আপনার জন্য একটা উপহার এনেছি। কথাটা বলে সাথে করে নিয়ে আসা মিষ্টিগুলো ফারিদকে খেতে দিলেন। পছন্দের মিষ্টি পেয়ে ফারিদ কোনো কথা না বলে মিষ্টি খেতে খেতে বললেন, খুব সুন্দর খেতে। আচ্ছা, তুমি কে? ফারিদের কথায় জান্নাত কি বলবে বুঝতে পারছে না। ওদিকে ফারিদ আবারও বলে, বলো তুমি কে, এখানে কিভাবে আসলে? ফারিদের কথায় জান্নাত বুদ্ধি করে বলে, আসলে ছোট্ট হুজুর, আমি একজন মানুষ। আমার জিন রাজ্যে ঘুরে দেখার খুব ইচ্ছে। আপনি এই রাজ্যের ছোট বাদশা হুজুর, আপনার জন্য কিছু উপহার আনবো না তা কি হয়? আপনার জন্য সুস্বাদু মিষ্টিগুলো এনেছি। ভালো লাগছে আপনার? জান্নাতের কথায় ফারিদ বলল, হ্যাঁ, অনেক ভালো লাগছে। ফারিদকে খুশি হতে দেখে জান্নাত বলেন, ছোট হুজুর, আপনি কি আমার বন্ধু হবেন? আমি আপনার সাথে খেলা করব, ঘুরব। জান্নাতের কথায় ফারিদ খুশি মনে রাজি হলেন, কেননা ফারিদ ওখানে একা একা বসে থাকতো। জান্নাতের কথায় ফারিদ ওর সাথে খেলা করতে লাগলেন। ফারিদ ঠিক বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি, লাফালাফি এসব করছিল। খেলাধুলার এক ফাঁকে জান্নাত ফারিদকে বললেন, ছোট হুজুর, আমার এখানে ভালো লাগছে না, আমাকে নিয়ে আকাশমণি পাহাড়ে যাবেন? আকাশমণি পাহাড়ে যাবে?
কিন্তু বাবা তো ওদিকে যেতে নিষেধ করেছে, বলে উঠলেন ফারিদ। ফারিদের কথায় জান্নাত বললেন, আমার খুব ইচ্ছে ওই পাহাড়ে যাব। আপনি আমার বন্ধু হয়ে ওখানে নিয়ে যেতে পারবেন না? জান্নাতের আমার কথায় ফারিদ বলল, ঠিক আছে চলো। এই বলে দুজনে চলে গেলেন সেই আকাশমণি পাহাড়ে। সেখানে যাবার পর জান্নাত অবাক করা অনেক কিছুই দেখলেন। পাহাড়টা আসলেই খুব সুন্দর। সেখানে যাবার পর জান্নাত মনে মনে সেই ফুলটা খুঁজতে লাগলেন।